হ্যালো বন্ধুরা, যখন আপনি পরিষ্কার আকাশের দিকে তাকান, দেখতে পান অসংখ্য নক্ষত্র ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। প্রতিটি আলোর বিন্দু আসলে এক বিশাল উত্তপ্ত প্লাজমা বল, যেখানে চলছে নিউক্লিয়ার ফিউশন। আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে 100 বিলিয়নেরও বেশি তারা, আর পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে এই নক্ষত্রের সংখ্যা সম্ভবত একের পরে 24টি শূন্য বসালে যা হয় তাই। প্রতিটি তারার রয়েছে নিজস্ব জন্ম, জীবন এবং মৃত্যুর গল্প। কিছু তারা মাত্র কয়েক মিলিয়ন বছর বাঁচে, আবার কিছু তারা টিকে থাকে কয়েক শত কোটি বছর বা তারও বেশি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি তারা জন্ম হয়, কিভাবে সে তার জীবন অতিবাহিত করে, আর কিভাবে সে তার মহাকাব্যিক মৃত্যু পর্যন্ত পৌঁছায়। তারার জীবন শুরু হয় বিশাল ঠান্ডা গ্যাস ও ধূলিকণার মেঘে, যাদের বলা হয় মলিকিউলার ক্লাউড। এরা কয়েকশো আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সূর্যের চাইতে কয়েক মিলিয়ন গুণ বেশি ভর ধারণ করতে পারে, এবং এদের তাপমাত্রা 10 থেকে 20 কেলভিন হয়ে থাকে। যখন এই মেঘের ভর এত বেশি হয় যে অভ্যন্তরীণ চাপ আর মাধ্যাকর্ষণ শক্তিকে প্রতিরোধ করতে পারে না, তখন মেঘ অস্থিতিশীল হয়ে সংকুচিত হতে শুরু করে। কখনো কখনো একটি ডিস্টারবেন্স, যেমন কাছের একটি সুপারনোভার শকওয়েভ, এই সংকোচনকে ত্বরান্বিত করতে পারে। প্রথম দিকে সংকোচন আইসোথার্মাল হয়, যেখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকে কারণ তাপ সহজেই বিকিরিত হয়। কিন্তু যখন ঘনত্ব এত বেড়ে যায় যে তাপ বিকিরণ আটকে যায়, তখন ভিতরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে এবং প্রথম হাইড্রোস্ট্যাটিক কোর তৈরি হয়, যার ব্যাস 5 AU। এখানে 1 AU হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এবং এর ভর হয়ে থাকে মোটামুটি 0.01 সোলার মাস। সাধারণত মেঘের এই সংকোচনের একক কোনো কেন্দ্র থাকে না, একাধিক কেন্দ্রে সংকুচিত হয়। এই প্রতিটি সংকোচন কেন্দ্র একটি নক্ষত্রে রূপান্তরের সম্ভাবনা থাকে। যাই হোক, সংকোচন চলতে থাকে। যখন কোরের তাপমাত্রা 2000 কেলভিনে পৌঁছে যায়, তখন হাইড্রোজেন অণু ভেঙে যায় এবং শুরু হয় দ্বিতীয় দ্রুত সংকোচন, যার ফলে তৈরি হয় একটি আরও ঘন দ্বিতীয় হাইড্রোস্ট্যাটিক কোর। এই পর্যায়ে আণবিক মেঘের কেন্দ্রস্থলে একটি প্রোটোস্টার জন্ম নেয়, যাকে বলতে পারি এক শিশু তারা। যখন একটি প্রোটোস্টার গঠিত হয়, তখন এটি চারপাশের গ্যাস ও ধুলো আকর্ষণ করে। তবে সমস্ত উপাদান সরাসরি এই নতুন তারার ভেতরে চলে আসে না। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কারণে অনেক গ্যাস ও ধুলো একটি ঘূর্ণায়মান ডিস্ক আকারে তার চারপাশে ছড়িয়ে পড়ে। একে বলা হয় সার্কামস্টেলার ডিস্ক বা তারার আশেপাশের ডিস্ক। সময়ের সঙ্গে সঙ্গে এই ডিস্কের ধুলো ও গ্যাস একত্রিত হয়ে গ্রহ, চাঁদ এবং অন্যান্য বস্তু তৈরি করতে পারে। এভাবেই একটি গ্রহমণ্ডল বা সোলার সিস্টেম তৈরি হয়। একই সময়ে প্রোটোস্টার কেবল উপাদানই টানছে না, শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এটি তার উত্তর ও দক্ষিণ মেরু থেকে শক্তিশালী গ্যাসের জেট বের করে দেয়। এই জেটগুলো কসমিক ব্লো টর্চের মতো দেখায়। সাধারণত প্রোটোস্টাররা একা জন্মায় না, অনেকগুলো তারা একটি নেবুলাতে একসঙ্গে জন্ম নেয়। ফলে নেবুলাকে তারার নার্সারি বলা যেতে পারে, যেখান থেকে তারকাগুচ্ছ বা স্টেলার ক্লাস্টার তৈরি হয়। এর কিছু বিখ্যাত উদাহরণ হল ওরিয়ন নেবুলা, যেখানে অনেক তরুণ তারকা দেখা যায়; ঈগল নেবুলা, পিলার্স অফ ক্রিয়েশন, যেখানে বিশাল গ্যাস ও ধুলোর স্তম্ভের ভেতর নতুন নতুন তারকার জন্ম হচ্ছে। প্রোটোস্টারের শক্তির উৎস মূলত গ্র্যাভিটেশনাল সংকোচন। তখনও নিউক্লিয়ার ফিউশন শুরু হয়নি। এ সময় প্রোটোস্টার খুব উজ্জ্বল হতে পারে। কেন্দ্রে
তাপমাত্রা বাড়তে থাকে এবং যখন এটি প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ কেলভিন তাপমাত্রায় পৌঁছায় তখন সেখানে ডিউটেরিয়াম ফিউশন শুরু হয়। এই ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। এতে একটি নিউট্রন থাকে। মহাবিশ্বে যত হাইড্রোজেন পরমাণু আছে তার প্রায় 0.0026% হচ্ছে ডিউটেরিয়াম। এর মানে হচ্ছে 10 লক্ষ হাইড্রোজেন পরমাণুতে 26টি ডিউটেরিয়াম থাকে। ডিউটেরিয়াম ফিউশন আরম্ভ হলে একটি হাইড্রোজেন নিউক্লিয়াস একটি ডিউটেরিয়াম নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস ফর্ম করে। এসব বিক্রিয়ার কারণে প্রচুর পরিমাণে শক্তি রিলিজ হয়। ডিউটেরিয়াম ফিউশনের মাধ্যমে পাওয়া এই শক্তি প্রোটোস্টারের সংকোচনকে কিছুটা ধীর করে দেয়। এভাবে কয়েক মিলিয়ন বছর এটি প্রোটোস্টার পর্যায়ে থাকে। কিন্তু যখন ডিউটেরিয়াম ফুরিয়ে যায় তখন সংকোচন আবার দ্রুত হয় এবং কেন্দ্রে তাপমাত্রা আরও বাড়তে থাকে। এই ধাপ অতিক্রম করে প্রোটোস্টারের কেন্দ্রে উত্তাপ ও ঘনত্ব খুব বেড়ে যায়। তাপমাত্রা 1 কোটি কেলভিনে পৌঁছালে হাইড্রোজেন ফিউশন শুরু হয়। হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হেলিয়াম গঠন করে এবং প্রচুর শক্তি নির্গত করে। এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তি একটি বিপরীতমুখী চাপ সৃষ্টি করে। সেই চাপ যা মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করে। এতে করে সংকোচন বন্ধ হয়ে যায়। ফলাফলস্বরূপ তারা একটি দীর্ঘস্থায়ী স্থিতিশীল অবস্থা প্রাপ্ত করে, যাকে বলা হয় মেইন সিকোয়েন্স। এই ধাপ হচ্ছে তারার সবচেয়ে স্থিতিশীল অবস্থা। আমাদের সূর্য প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এভাবে গঠিত হয়েছিল। এটি মোট প্রায় 10 বিলিয়ন বছর মেইন সিকোয়েন্স পর্যায়ে থাকবে। এই সময়ে কেন্দ্রে হাইড্রোজেন ফিউশন চলতে থাকবে এবং ধীরে ধীরে এটি আরও উজ্জ্বল হয়ে উঠবে। একটি তারার জীবনকাল নির্ভর করে মূলত তার ভরের উপর। সূর্যের চেয়ে কয়েক গুণ বৃহৎ ভরের তারা প্রচণ্ড উত্তপ্ত ও উজ্জ্বল হয়। এরা নীলাভ বর্ণের হয় এবং মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যেই তাদের জ্বালানি শেষ করে ফেলে। অন্যদিকে সূর্যের ভরের তুলনায় কম ভরের রেড ড্রফ তারারা শীতল এবং ধীরগতির। এরা কয়েক শত বিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এরা লাল বর্ণের হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সূর্যের বর্ণ হলুদ। কিন্তু এভাবে চলতে চলতে এমন সময় এসেই যায় যখন কেন্দ্রীয় হাইড্রোজেন ফুরিয়ে যায়। হাইড্রোজেন ফিউশন বন্ধ হওয়ায় গ্র্যাভিটির বিরুদ্ধে আর কোনো প্রতিরোধ গড়ে ওঠে না। ফলে কোর সংকুচিত হয় ও আরও গরম হয়। তবে কোরের চারপাশের শেলে হাইড্রোজেন বার্নিং তখনও চালু থাকে, যা তারার বাইরের স্তরগুলিকে প্রসারিত করতে সাহায্য করে। এর পরের ঘটনা নির্ভর করে তারার ভরের উপর। 8 সৌর ভরের কম বা এর সমান ভরের তারা রেড জায়ান্ট হয়ে প্রসারিত হয়। একটি সূর্যের মতো তারা পরিণত হয় রেড জায়ান্টে, আর আরও বড় তারা রূপান্তরিত হয় রেড সুপার জায়ান্টে। আমাদের সূর্য প্রায় 5 বিলিয়ন বছরের মধ্যে রেড জায়ান্টে পরিণত হবে। এমনকি তার বিশাল বিস্তৃতির কারণে এটি বুধ ও শুক্র গ্রহকে গ্রাস করতে পারে। উচ্চ ভর অর্থাৎ 8 সৌর ভরের বেশি ভরের তারা রেড সুপার জায়ান্ট হয়ে ভারী উপাদান ফিউশনের প্রস্তুতি নেয়। সূর্যের মতো তারার কেন্দ্রীয় তাপমাত্রা পৌঁছায় প্রায় 100 মিলিয়ন কেলভিন পর্যন্ত, যা হিলিয়াম ফিউশনের জন্য উপযুক্ত। হিলিয়াম ফ্লাশ ঘটে এবং তারা সাময়িক স্থিতিশীল হয়। পরবর্তীতে শেল বার্নিং চলতে থাকে এবং ক্রমে ভর হারায়। শেষ পর্যন্ত বাইরের স্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে সৃষ্টি হয় অপূর্ব প্ল্যানেটারি নেবুলা, আর কেন্দ্রে থেকে যায় একটি গভীর ঘন হোয়াইট ড্রফ যা শীতল হতে থাকে। অন্যদিকে উচ্চ ভরের তারা দ্রুত গতিতে ভারী উপাদান ফিউশনের বিভিন্ন স্তর অতিক্রম করে। কার্বন,
অক্সিজেন, নিয়ন, সিলিকন এবং সবশেষে আয়রন গঠিত হয়। আয়রন ফিউশন শক্তি উৎপাদন না করে বরং খরচ করে। যখন আয়রনের কোর সংকুচিত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ঘটে সুপারনোভা বিস্ফোরণ, মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। এর ফলে তৈরি হতে পারে নিউট্রন স্টার, অথবা যদি ভর আরও বেশি হয়, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, চাইলে দেখতে পারেন। বন্ধুরা, এই পরিবর্তনগুলো শুধু মহাকাশের নাটকীয় মহোৎসব নয়, এগুলোই তৈরি করে এবং ছড়িয়ে দেয় সেই মৌলিক উপাদানগুলো, কার্বন, অক্সিজেন, আয়রন, যেগুলো গ্রহ ও জীবনের বুনিয়াদ। আমাদের শরীরের প্রতিটি পরমাণু একসময় কোনো না কোনো তারার অন্তর্ভুক্ত ছিল। তাই যখন কোনো তারা হাইড্রোজেন শেষ করে, সে শুধু মরে না, নতুন তারা, গ্রহ আর জীবনের সূচনা ঘটায়। একটি তারার জীবন এমন এক মহাকাব্যিক যাত্রা, যা অন্ধকার নেবুলা থেকে জন্ম, কোটি কোটি বছর ধরে আলো ছড়ানো এবং শেষে গৌরবময় অথবা শান্ত মৃত্যু। সূর্যও এখন তার মধ্যম জীবন পর্বে রয়েছে, ভবিষ্যতে এরও এক মহাকাব্যিক সমাপ্তি হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।